হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিজন WBCS। ভিজন WBCS এ তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের WBCS মেন্স 2024কে টার্গেট করে যে প্র্যাকটিস সেশন চলছে, সপ্তাহে দুটো দিন তোমরা সেখানে কোয়েশ্চেন দেখতে পাচ্ছ এবং তোমাদের রেসপন্স যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছে। এটা আমার জন্য স্পেসিফিক্যালি যখন একজন টিচার ক্লাস করেন তিনি এইটুখানি এক্সপেক্ট করেন। তো সেই রকমই আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে আজকে কথা হবে। আমরা আজকে 15 নম্বর প্র্যাকটিস সেট আলোচনা করব। চলো তাহলে দেখা যাক আজকের প্রথম কোয়েশ্চেন। ওকে, সো প্রথম কোয়েশ্চেনে কি বলা হচ্ছে? ফার্স্ট কোয়েশ্চেনে বলা হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং ইন্ডিয়ান সয়েল। ভারতীয় মৃত্তিকা ব্যবস্থা সম্বন্ধে কিছু তথ্য এখানে দেওয়া আছে। ব্ল্যাক সয়েল ও দেওয়ার ডার্ক কালার প্রাইমারিলি টু টাইটানিফেরাস ম্যাগনেটাইট অ্যান্ড অর্গ্যানিক ম্যাটার। ওকে, সো ব্ল্যাক সয়েলের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, ব্ল্যাক সয়েল এটা নামেই বোঝা যাচ্ছে এটা কালো বর্ণের হয়। এখন এই যে কালো বর্ণ হওয়া, কালো বর্ণ কেন হয় সেটা সম্পর্কে কি বলা হচ্ছে? সেটা সম্পর্কে বলা হচ্ছে যে টাইটানিফেরাস ম্যাগনেটাইট, ওকে, টাইটানিফেরাস ম্যাগনেটাইট এখানে অবস্থান করছে এবং তার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি অর্গ্যানিক ম্যাটারও এক্সিস্ট করছে। এবার দেখো এখানে আমরা টাইটানিফেরাস ম্যাগনেটাইট বলে যে উপাদানটির কথা পাচ্ছি সেটি ডেফিনেটলি ঠিক, যে টাইটানিফেরাস ম্যাগনেটাইট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ উপাদান মৃত্তিকার বর্ণকে কালো করার জন্য। তবে এই যে অর্গ্যানিক ম্যাটার এখানে খুব একটা বেশি কিন্তু পাওয়া যায় না এবং সামহাউ অর্গ্যানিক ম্যাটারের জন্য যে ব্ল্যাক সয়েলের কালার ব্ল্যাক হয় এটা ঠিক না। তার কারণ এই যে অর্গ্যানিক ম্যাটার আমরা কেন ন্যূনতম পরিমাণে পাই, এটা তৈরি হচ্ছে ব্যাসাল্ট সয়েল থেকে, ব্যাসাল্ট রক থেকে, এবং ব্যাসাল্ট রক হচ্ছে একটা ভলক্যানিক রক। সো ভলক্যানিক রক হওয়ার কারণে কি হচ্ছে না, এই জায়গাতে কিন্তু কখনোই ভালো বা মিডিয়াম পরিমাণেও অর্গ্যানিক ম্যাটার খুব একটা পাওয়া যাবে না। ফলে এই স্টেটমেন্টটা আমরা অ্যাকসেপ্ট করব না, যেহেতু দুটো একসাথে আছে। যদি শুধুমাত্র টাইটানিফেরাস ম্যাগনেটাইট থাকতো, শুধুমাত্র এই অপশনটা যদি থাকতো তাহলে এটা একদম ঠিকঠাক ছিল। নেক্সট আমরা দেখব কি বলা হয়েছে। ল্যাটেরাইট সয়েল বিকাম রিচ ইন আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম অক্সাইডস ডিউ টু ইন্টেন্স লিচিং আন্ডার হাই টেম্পারেচার অ্যান্ড হেভি রেনফল। ল্যাটেরাইট সয়েলের ক্ষেত্রে আমরা যদি দেখি লিচিং পদ্ধতি একদম ঠিকঠাক, লিচিং পদ্ধতি প্রচণ্ড পরিমাণে হয় এবং লিচিং পদ্ধতি হওয়ার জন্যই তো বেসিক্যালি ল্যাটেরাইট মাটিটা তৈরি হয়। তাহলে এটা একদম ঠিক, এটা একদম ঠিক কথা। তাহলে আমরা এখানে উল্লেখ করব কি, আমরা এখানে উল্লেখ করব যে যেহেতু এটা লিচিংয়ের কথা বলা হচ্ছে, ইন্টেন্স লিচিংয়ের কথা বলা হচ্ছে, এই স্টেটমেন্ট কারেক্ট। 3 নম্বর বলা হচ্ছে অ্যালুভিয়াল সয়েলস আর জেনারেলি ডেফিসিয়েন্ট ইন নাইট্রোজেন অ্যান্ড হিউমাস বাট রিলেটিভলি রিচ ইন পটাস। পটাসের পরিমাণ এখানে বেশি থাকে। এই স্টেটমেন্টেও মোটামুটি ঠিক আছে। ফসফরাস, হিউমাস, নাইট্রোজেন এই জাতীয় যে উপাদানগুলো তুলনামূলক কম থাকে, কিন্তু হ্যাঁ পটাসের পরিমাণ মোটামুটি বেশি পরিমাণে আমরা পেয়ে থাকি, এটা একদম ঠিক কথা। তাহলে এক্ষেত্রে আমরা কারেক্ট আনসার হিসেবে 3কেও নিতে পারি। 3 নম্বর মানে কারেক্ট আনসার না, 3 নম্বর স্টেটমেন্টকে। 4 নম্বর স্টেটমেন্ট বলছে রেগুর সয়েল ডেভেলপ প্রিডমিনেন্টলি ওভার ডেকান ট্র্যাপ ব্যাসাল্ট। একদম ঠিক কথা। ডেকান ট্র্যাপ ব্যাসাল্টেই, এই যে ব্যাসাল্টিক রিজিয়ন আমি বললাম, এই ব্যাসাল্টিক রিজিয়নেই আমরা রেগুর সয়েলকে পাই। এই যে অঞ্চলটা, গুজরাট, মহারাষ্ট্র, মোটামুটি এই জায়গাতে আমরা পাই ডেকান ট্র্যাপ রিজিয়নে। ওকে, সো এটা একদম ঠিকঠাকভাবে বলা যেতে পারে। আমরা এখানে সেই কারণে 2, 3, 4কে আনসার হিসেবে চুজ করছি। 1 নাম্বারটা যেহেতু একটু ডাউটফুল, কারণ অর্গ্যানিক ম্যাটার ব্ল্যাক সয়েলের ব্ল্যাক হওয়ার পিছনে খুব একটা দায়ী কিন্তু নয়, সেই কারণে এটা আপাত দৃষ্টিতে 1, 2, 3, 4 বলে মনে হলেও আমরা আনসার হিসাবে 2, 3, 4কে নিলাম। পরবর্তী কোয়েশ্চেনে যাব। দ্য পার ক্যাপিটা পাওয়ার কনজামশন ইন ইন্ডিয়া ইজ হাইয়েস্ট ইন হুইচ স্টেট। পার ক্যাপিটা পাওয়ার কনজামশন কোথায় আমরা বেশি পাই? স্বাভাবিকভাবে যে সমস্ত রাজ্যগুলিতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বেশি, যে সমস্ত রাজ্যগুলির ক্ষেত্রে আমরা যে কোনো সেক্টর হতে পারে, সেটা প্রাইমারি সেক্টর ছাড়া সেকেন্ডারি বা টার্সিয়ারি ইন্ডাস্ট্রি বা সার্ভিস সেক্টরের অ্যাভেলেবিলিটি বেশি, জেনারেলি সেই সমস্ত রাজ্যগুলির ক্ষেত্রে এটা আমরা বেশি পরিমাণে পাবো, তাই তো? সো এক্ষেত্রে আমরা যদি দেখি, এক্ষেত্রে ডেফিনেটলি গুজরাট রাজ্য পার ক্যাপিটা কনজামশন অফ পাওয়ার, ডিফারেন্ট সর্টস অফ পাওয়ার, তার রেসপেক্টে কিন্তু তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ। সো কারেক্ট আনসার হবে এখানে গুজরাট। পরবর্তী কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ ক্লাইমেটিক ফ্যাক্টর লার্জলি ডিটারমাইন্স
দ্য ডিস্ট্রিবিউশন অফ কটন কাল্টিভেশন ইন ইন্ডিয়া। দেখো, কটন কাল্টিভেশনের ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে, কটন কাল্টিভেশনের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, মূলত মাটি, ব্ল্যাক সয়েল যেমন দরকার হয়, আর কি দরকার হয় এখানে না, মডারেট বৃষ্টিপাত এবং মডারেট টেম্পারেচার। এই জায়গাতে আমাদের ভারতবর্ষে যে ডেকান রিজিয়ন আছে, এই ডেকান রিজিয়নের ক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি তার উৎপাদন হতে দেখি। টেম্পারেচার মোটামুটিভাবে যদি দেখা যায় ট্রপিক্যাল, মানে প্রায় 22 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আমি অ্যাভারেজ বলছি এটা। এবং মোটামুটিভাবে বৃষ্টিপাতের পরিমাণ অ্যারাউন্ড 700 থেকে প্রায় 1250 মিলিমিটার পার ইয়ার, এবং মিনিমাম 200 থেকে 210টি ফ্রস্ট ফ্রি ডে, এটা দরকার। ঠিক, তাহলে এই যে কটন কাল্টিভেশনের ক্ষেত্রে ক্লাইমেটিক সিচুয়েশনটা আমি বললাম, এটা ফিক্সড মোটামুটি। এবার এখানে প্রশ্নে বলা হয়েছে যে হুইচ ক্লাইমেটিক ফ্যাক্টর লার্জলি ডিটারমাইন দ্য ডিস্ট্রিবিউশন অফ কটন কাল্টিভেশন ইন ইন্ডিয়া। তার মানে এখানে আমরা লিমিটিং ফ্যাক্টর হিসেবে জানবো এটাকে। সো হোয়াট ইজ লিমিটিং ফ্যাক্টর না, বাস্তুতন্ত্রের ক্ষেত্রে আমরা যেমন দেখি যে কোনো একটা পার্টিকুলার উপাদান যেটার অ্যাভেলেবিলিটি থাকা বা না থাকা কোনো একটা সামগ্রিক ব্যবস্থাপনাকে, সামগ্রিক সিস্টেমকে সমস্যার মধ্যে ফেলতে পারে, এবং এখানেও তার কথা বলা হচ্ছে। তাহলে এক্ষেত্রে সেটা কি হবে, এই যে সামগ্রিক সমস্যার মধ্যে আমি কথাটা উল্লেখ করছি, এক্ষেত্রে আমরা বেসিক্যালি যেটা পাবো সেটা হচ্ছে রেনফল ভ্যারিয়েবিলিটি, কারণ বৃষ্টিপাতটা এখানে তুলনামূলক গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এছাড়া আমরা যদি দেখি টেম্পারেচার রেজিম, দেখো টেম্পারেচার রেজিম যদি দেখা হয়, ওই যে অঞ্চলটাতে তুলো চাষ হয়, মানে মাটিটাও তো গুরুত্বপূর্ণ, ওই মাটির যে স্থান সেটা কিন্তু ট্রপিক্যাল রিজিয়ন, ফলে টেম্পারেচারের ভ্যারিয়েশন খুব একটা দেখতে পাওয়া যায় না। কিন্তু রেনফলের ভ্যারিয়েবিলিটি যদি হয় তাহলে কিন্তু এই চাষের ক্ষেত্রে প্রবলেম দেখা যেতে পারে। সেই কারণে এটা রেনফল ভ্যারিয়েবিলিটিকে আনসার হিসেবে চুজ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাব, দ্য হাইয়েস্ট উইন্ড এনার্জি পোটেন্সিয়াল ইন ইন্ডিয়া ইজ অবজার্ভ অ্যালং হুইচ কোস্টাল বেল্ট। খুব ডাইরেক্ট আনসার, আমরা এখানে উল্লেখ করব তামিলনাড়ু এবং সাউথ অন্ধ্রপ্রদেশ যে রিজিয়ন রয়েছে, ওই জায়গাতে মোটামুটি সবথেকে পোটেন্সিয়াল আমরা বেশি পাই। তার মানে কি, যে এখানে হওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার ইজ উইকেস্ট ডিউরিং হুইচ সিজন ইন ইন্ডিয়া। ভারতবর্ষের ক্ষেত্রে কোন সময়তে বায়ুচাপ সবথেকে কম হয়? তাহলে বায়ুচাপের সাথে যদি আমরা সম্পর্ক দেখি, যে উষ্ণতার মাত্রা যখন বেশি তখন আমরা এটাকে প্রেসার কম হিসাবে পাবো। তাহলে উইকেস্ট বলা হয়েছে দুর্বল, বা আমি এখানে ধরেই নিচ্ছি তাহলে কমের করে বলা হয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, আমাদের ট্রপিক অফ ক্যান্সারের কাছে যখন সূর্যরশ্মি লম্বভাবে পড়তে শুরু করে, তার মানে কোন সময়টা, অ্যারাউন্ড জুন টুন এরকম সময়টা হবে, জুনের সময়টাতে। কারণ আমরা জানি যে এই জায়গাতে 21শে জুন তারিখে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। তাহলে এই যে 21শে জুন তারিখে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে, এই যে পার্টিকুলার অঞ্চলটি রয়েছে, এই যে পার্টিকুলার অঞ্চলটি রয়েছে এই জায়গাতে, ফলে আমাদের উত্তর ভারত, স্পেসিফিক্যালি উত্তর পশ্চিম ভারত ইনক্লুডিং রাজস্থান অ্যান্ড পাকিস্তানস রাজস্থান, এই যে জায়গাটা রয়েছে ওই জায়গাতে ব্যাপক পরিমাণে উত্তাপ তৈরি হয়, এবং যেটা ওই জায়গাতে সবথেকে দুর্বলতর একটা প্রেসার তৈরি করে। তবেই তো দক্ষিণ দিক থেকে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ছুটে আসে। তাহলে এটা কোন সময়টা হয়? আমরা বলবো প্রি মনসুন, কারণ প্রি মনসুন সিজনে সেটা হচ্ছে, এবং তার পরবর্তীতেই মনসুন সিজন কিন্তু শুরু হচ্ছে। তার পরবর্তীতেই যখন সূর্যের উত্তরায়ণ শুরু হচ্ছে, তার সাথে সাথেই উত্তর গোলার্ধে উষ্ণতার মাত্রা কিন্তু বাড়ছে। ওকে, নেক্সট, উইচ কোস্টাল ফিচার রিপ্রেজেন্টস দ্য সাবমার্জেন্স অফ রিভার ভ্যালিজ বাই মেরিন ট্রান্সগ্রেশন। তাহলে সাবমার্জেন্সের কথা বলা হচ্ছে, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের যদি সাবমার্জেন্সের কথা বলা হয়, তাহলে এই যে সাবমার্জেন্স হবে, জলে ডুবে যাওয়ার মতো অংশ হবে, এবার সেখানে নট নেসেসারি সবসময় বদ্বীপ তৈরি হবে। বদ্বীপ তৈরি হওয়ার জন্য আলাদা আলাদা পরিস্থিতির প্রয়োজন, কিন্তু উপকূলবর্তী অঞ্চল যদি ডুবে যায়, সাবমার্জেন্স হয়, এবং সেখানে
রিভার ভ্যালি অঞ্চলগুলিকে আমরা যদি দেখি, সেটা কি হয়, রিভার ভ্যালি অঞ্চলগুলি ডাইরেক্টলি এসে সমুদ্রে মিট করে, এবং ডাইরেক্টলি এসে সমুদ্রে মিট করলে আমরা তাদেরকে বলে থাকি এস্চুয়ারি। বা খাঁড়ি, তাকে বলা হয় এস্চুয়ারি বা খাঁড়ি, এটা আমরা দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, দ্য হাইয়েস্ট রেকর্ডেড এয়ার প্রেসার ইন ইন্ডিয়া অকার্স ইন হুইচ রিজিয়ন? আচ্ছা, হাইয়েস্ট রেকর্ডেড এয়ার প্রেসার সব থেকে বেশি কখন হবে বা কোন জায়গায় হবে? তাহলে যে অঞ্চলে শীত বা ঠান্ডা বেশি, একদম মানে সহজ কথায়, যে অঞ্চলে শীত বা ঠান্ডা বেশি, উষ্ণতার পরিমাণ যে অঞ্চলে সব থেকে কম আর কি, সেই জায়গাতেই তো এটা আমরা দেখতে পাবো। এটা দেখতে পাবো, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে আমরা সব থেকে বেশি পরিমাণে চাপ দেখতে পাবো কোথায়? জম্মু কাশ্মীর অঞ্চলেতে। বিশেষ করে এই যে আমরা মৌসুমি বায়ুর কথা বললাম, তাহলে মৌসুমি বায়ুর যখন প্রত্যাবর্তন হবে অক্টোবর এই সময়টাতে, সেপ্টেম্বরের সময় থেকে পর থেকে, এবং নভেম্বর এই সময়টাতে যখন সূর্যরশ্মি মানে সূর্যের অবস্থান ক্রমশ দক্ষিণ গোলার্ধে চলে যাচ্ছে, দক্ষিণায়ন শুরু হয়েছে, সেই সময়টাতে আমরা দেখতে পাবো। তাহলে এক্ষেত্রে আমরা বলতেই পারি যে জম্মু কাশ্মীর মানে এই উত্তর ভারতের এই জায়গাগুলোতে, স্পেসিফিক্যালি লাদাখ, এই জায়গাগুলোতে সব থেকে বেশি পরিমাণে প্রেসারটা হয়ে যায়, এবং সেই জন্যেই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু ছুটে আসে। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। হুইচ রিভার বেসিন অফ ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট পোটেন্সিয়াল ফর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশন? জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কোথায় আমরা সব থেকে বেশি পোটেন্সিয়াল পাই? সো ফার্স্ট অফ অল, রিভার বেসিনের যে কনসেপ্টটা আমি একটুখানি বলে নিই, যে কোনো একটা পার্টিকুলার নদী ধরো প্রবাহিত হচ্ছে, এবং এই পার্টিকুলার নদীর প্রবাহ পথে ও যত নদীর থেকে জল সংগ্রহ করে, এবং আমি এটা বোঝানোর চেষ্টা করছি এইরকমভাবে, দেখ বুঝতে পারবে আশা রাখি। একটি নদী প্রবাহিত হয়ে আসছে, এবার এই নদীতে আমরা দেখব অসংখ্য হতে পারে, বেশি সংখ্যায় হতে পারে, কম সংখ্যায় হতে পারে, যাই হোক এরকম অনেক নদী এসে এরকম আস্তে আস্তে মিলিত হয়। এবং দেখো আমি সেই নদীগুলিকে কিন্তু সরু করেই আঁকছি, যাতে করে অ্যাটলিস্ট এটা তোমাদের কাছে বোঝা যায় যে নদীতে যখন জল বাড়ছে, জলের সংস্থান বাড়ছে, তার সাথে সাথে নদী কিন্তু চওড়া হচ্ছে। ওকে, ফলে এবার স্বাভাবিকভাবে আমরা আরও যদি দেখি যে বিভিন্ন জায়গা থেকে নদী এসে মিলিত হচ্ছে, বিভিন্ন সাইজের নদী এসে মিলিত হচ্ছে, এবং জলের পরিমাণ আরও বাড়ছে। এখন এই যে রেড কালার্ড নদীটার কথা আমি বললাম, এই রেড কালার্ড রিভার, এই রিভারের প্রবাহ পথে এ যতটা অঞ্চলের জলকে আউটলাইন করছে, এইটাকে বলা হয় বেসিন এরিয়া। ঠিক আছে, এবার বেসিন এরিয়ার মধ্যে পোটেন্সিয়াল সব থেকে বেশি আমরা যদি দেখি জলবিদ্যুৎ উৎপাদনের জন্য, তাহলে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য আমার দুটো তিনটে বিষয় প্রয়োজন। একটা হচ্ছে স্লোপ অত্যন্ত খাড়াই হওয়া দরকার, যাতে দ্রুত গতিতে নদী নেমে আসে। 2 নাম্বার, সোর্স অফ ওয়াটার নির্দিষ্ট হতে হবে, যথেষ্ট বেশি সোর্স অফ ওয়াটার হতে হবে, তবে এই জায়গাটা আমরা দেখতে পাবো। এবং এই দুটো বিষয়ের ওপর ভিত্তি করে কিন্তু মোটামুটি আমরা খরস্রোতা নদী যেটা বলি, সেখানে জলবিদ্যুৎ উৎপাদন করতে পারি। এবার এই জায়গাতে দেখো ব্রহ্মপুত্রকে যদি আমরা দেখি, ব্রহ্মপুত্র যথেষ্ট খরস্রোতা, ব্রহ্মপুত্র উচ্চ ঢালে প্রবাহিত হয়, এবং ব্রহ্মপুত্রের ক্ষেত্রে যেটা নেই সেটা হচ্ছে ব্রহ্মপুত্র কিন্তু যথেষ্ট বেশি তোমার খরস্রোতা হিসেবে প্রবাহিত হয়। ব্রহ্মপুত্রের উপনদীর সংখ্যা প্রচণ্ড পরিমাণে নেই, ফলে সেই জায়গাতেও ব্রহ্মপুত্রের যে একটা প্রবাহ পথে বাধা, অতিরিক্ত উপনদী থাকলে তার অতিরিক্ত ডিপোজিশন বা কম ঢালু অঞ্চলে প্রবাহিত হওয়া, এই সংক্রান্ত বিষয়গুলো তো নেই, ফলে ব্রহ্মপুত্রের ক্ষেত্রে এটা কিন্তু সবথেকে ভালো হবে। ইনস্টেড আমরা যদি গোদাবরী, নর্মদা বা মহানদীর কথা বলি, সেই নদীগুলি কিন্তু নন পেরিনিয়াল টাইপের রিভার। এইখানে যে প্রত্যেকটি নদীর কথা বলা হয়েছে, বিট গোদাবরী, বিট নর্মদা, বিট মহানদী, তারা কিন্তু পেনিনসুলার রিভার, এবং তাদের চরিত্রগতভাবে দে আর নন পেরিনিয়াল, ফলে এটা একটা প্রবলেম, সেই কারণে ব্রহ্মপুত্র। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইন্ডিয়ান সেন্সাস ডিফাইন্স আরবান অ্যাগ্লোমারেশন বাই কম্বাইনিং হুইচ ক্রাইটেরিয়া? আরবান অ্যাগ্লোমারেশন মানে কি? দেখো, আরবান অ্যাগ্লোমারেশন মানে হচ্ছে যখন পাশাপাশি গড়ে ওঠা কিছু শহর বসতি, পাশাপাশি গড়ে ওঠা কিছু নগর বসতি আস্তে আস্তে মার্জ করে যায়, তখন তাকে বলা হয় আরবান অ্যাগ্লোমারেশন। ওকে, খুব ভালো করে আমরা যদি দেখি,
কোনো একটা পার্টিকুলার অঞ্চলে। ইনিশিয়ালি আমি বলছি, ইনিশিয়ালি এ একটা শহর ছিল, এর পাশে এই একটা শহর ছিল, এরকমভাবে আমরা অনেকগুলো শহর পাচ্ছি। এই একটা শহর ছিল, এদের মাঝখানে গ্রাম থাকতে পারে বা আরবান অঞ্চল থাকতে পারে, এখানে একটা এরকম শহর ছিল, এরকম ভিন্ন ভিন্ন শহর অবস্থান করছে এবং আস্তে আস্তে প্রত্যেকের দিকে অগ্রসর হবে, রাইট? প্রত্যেকের দিকে এরকমভাবে অগ্রসর হবে এবং আলটিমেটলি এই টোটাল এরিয়াটা একটা কন্টিনিউ এরিয়ার মধ্যে হয়ে যাবে। তার মানে কি হচ্ছে? তার মানে আরবান অ্যাগ্লোমারেশন মানে আরবান, আমরা যদি দেখি এরিয়াল এক্সটেনশন, তাহলে এরিয়াল এক্সটেনশন শুধু হলে হবে না, এর জন্য কি কি দরকার? এর জন্য দরকার কন্টিগিউটি অফ আরবান এরিয়া, অর্থাৎ কন্টিনিউটি। আমি যদি এখানে বলি, দেখো এখানে আমি যেটা দেখিয়েছিলাম এই জায়গাটাতে, এখন হঠাৎ করে এই দুটি আরবান এরিয়ার মাঝখানে এখন এই যে ইয়েলো কালার অঞ্চলটা যদি পুরোপুরি গ্রাম অঞ্চল থাকতো তাহলে কি হতো? না, তাহলে এই গ্রাম অঞ্চলটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে গ্রাম অঞ্চলটা নষ্ট হয়ে যাচ্ছে মানে বলতে চাইছি শহরে সভ্যতার দিকে চলে যাচ্ছে। এই যে পদ্ধতিটা, যে পদ্ধতিতে হয় তাকে আবার আমরা বলে থাকি আরবানাইজেশন প্রসেস। ওকে, সো দিস ইজ দ্য আরবানাইজেশন। এবং আরবানাইজেশনের ক্ষেত্রে যে এরিয়াল এক্সটেনশন হচ্ছে, তাহলে কন্টিগুইটি অফ আরবান এরিয়া এটা একটা বিষয়, অ্যান্ড ডেমোগ্রাফিক সাইজ, এই ডেমোগ্রাফিক সাইজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন কোনো একটা জায়গার পরিসর বৃদ্ধি করার কেন প্রয়োজন হয়? না, যখন সেই জায়গায় জনসংখ্যা ক্রমশ বাড়তে থাকে তবে তার পরিসর বৃদ্ধি করার প্রয়োজন হয়, আদারওয়াইজ প্রয়োজন হয় না। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পরিসর বাড়ছে, পরিসর বৃদ্ধি হওয়ার দরকার হচ্ছে, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই বিষয়টাকে একটুখানি ভালো করে মাথায় রাখবে যে এই জায়গাটা আমরা যদি লক্ষ্য করি তাহলে এটা কিভাবে হতে পারে, কেন হতে পারে, ডেমোগ্রাফিক সাইজের ওপর ডিপেন্ড করে। নেক্সট আমরা যাবো কোয়েশ্চেন নাম্বার 10, দ্য ফেনোমেনন অফ অ্যাগ্রোক্লাইমেটিক রিজিওনালাইজেশন ইন ইন্ডিয়া ইজ মেনলি বেসড অন। তাহলে প্রথম কথা, অ্যাগ্রোক্লাইমেটিক রিজিওনালাইজেশনের কথা বলা হচ্ছে। আমাকে আগে জানতে হবে যে অ্যাগ্রোক্লাইমেটিক রিজিয়ন, এই যে কনসেপ্টটা, অ্যাগ্রোক্লাইমেটিক রিজনের ধারণা কি? তাহলে এমন এক অঞ্চল যেখানে ক্লাইমেটিক সিমিলারিটি আছে, যেখানে ক্লাইমেটিক সিমিলারিটির সাথে সাথে সয়েল একই রকম, চাষবাস একই রকম হয়, এই রকম যে বিষয়টা তাকে বলা হয় অ্যাগ্রোক্লাইমেটিক রিজিয়ন। ঠিক আছে, এই অ্যাগ্রোক্লাইমেটিক রিজিয়ন তাহলে কিসের ওপর বেস করে হবে? তাহলে সেখানে এগ্রিকালচারাল প্র্যাকটিস কেমন হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই জায়গাতে কিভাবে মাটি রয়েছে, কেমন ক্লাইমেটিক সিচুয়েশন রয়েছে, সেখানকার ফুড হ্যাবিট কেমন, এই সমস্ত বিষয়গুলোর ভিত্তিতে অ্যাগ্রোক্লাইমেটিক রিজিয়নটাকে নির্ধারণ করা হয়ে থাকে। এবং তাহলে এখানে দেখো আমরা ক্লাইমেটিক শব্দটা পাচ্ছি, তাহলে ক্লাইমেটিক কম্পোনেন্ট আমার দরকার। আমি এখানে এই জায়গাতে ক্লাইমেট পাচ্ছি, ওকে, রেনফল পাচ্ছি, টেম্পারেচার পাচ্ছি, প্রত্যেকটাতেই পাচ্ছি, তাহলে এবিসি হতে পারে। এবং তার সাথে আমি কি বললাম, কেমন চাষবাস হয়, কেমন ফসল হয়, তাহলে সেটা আমাকে কে বোঝাচ্ছে? ক্রপিং প্যাটার্ন, তাই তো? তাহলে টেম্পারেচার আমি পাচ্ছি ক্লাইমেটের পোর্শন হিসাবে, এবং তার সাথে দেখো ক্রপিং প্যাটার্ন আমি পাচ্ছি। ফলে এই দুটো জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আমি অপশন বি কে আনসার চুজ করলাম। ঠিক আছে, যে কেন অ্যাগ্রোক্লাইমেটিক রিজিয়ন আমরা বলছি এবং অ্যাগ্রোক্লাইমেটিক রিজিয়নের যে বেসিস কিসের ওপর ভিত্তি করে ভাগ হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের দেশে প্ল্যানিং কমিশন 15টা ভাগে এটাকে ভাগ করেছে। নেক্সট, which agro-based industry cluster is most prominent along the banks of ভাগীরথী হুগলি রিভার ইন ওয়েস্ট বেঙ্গল? তাহলে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি, প্রথম কথা, যে সমস্ত ইন্ডাস্ট্রি এগ্রিকালচারাল আউটপুটের ওপর ডিপেন্ড করে। এবার এখানে এগ্রিকালচারাল আউটপুটের ওপর দেখো তোমরা যেটা যেটা পাচ্ছ, তার মধ্যে আমরা দুটোকে ইজিলি বার করতে পারি এবং দুটোকে সামহাউ বাদ দিয়ে দিতে পারি। যেমন হচ্ছে লেদার আর পেপার, এই দুটো প্রপারলি এগ্রিকালচারাল কম্পোনেন্ট না। কারণ লেদার এটা তো নয়, এটাকে আমরা বলে থাকি কি, লেদার হচ্ছে প্যাস্টোরাল বেসড,
প্যাস্টোরাল বেসড, আর পেপার এটা হচ্ছে গ্রেজিং বেসড। কিন্তু সুগার এবং জুট এরা ডাইরেক্টলি ক্রপ থেকে আসে, এটা হচ্ছে ক্রপ। সুগার আমরা পাই সুগার কেন থেকে, আর জুট তো জুট ফাইবার আমরা পাই। এবার এখানে যে জায়গাটার কথা বলা হয়েছে ভাগীরথী হুগলি অঞ্চল, দেখো এই ভাগীরথী হুগলি অঞ্চলে স্পেসিফিক্যালি চাষ হয় পাটের চাষ, মানে প্রাকৃতিক পরিবেশ অনুসারে। তাহলে ডেফিনেটলি ইন্ডাস্ট্রি হিসাবে আমরা পাটের কথাই বলবো, কারণ এই যে জুটের ইন্ডাস্ট্রি এটা ইমপিওর র মেটেরিয়াল বেসড ইন্ডাস্ট্রি। সেই কারণে কারেক্ট আনসার হবে অপশন বি, জুট। নেক্সট কোয়েশ্চেন, দ্য কালার অফ ল্যাটেরাইট সয়েল ইজ প্রাইমারিলি ডিউ টু দ্য প্রেজেন্স অফ হুইচ কম্পাউন্ড? প্রবাবলি এটা প্রাইমারিলি রেড হওয়ার কথা ছিল, আমি এটা লিখে দিচ্ছি, প্রবাবলি প্রাইমারি রেড হবে, কারণ ল্যাটেরাইট কালার তো রেডই হয়, তো সেটাই বলেছে, মেবি টাইপিং এরর হয়েছে। এটা কিসের কারণে হচ্ছে? এটা হচ্ছে আয়রন অক্সাইডস থাকার কারণে, ঠিক আছে, আয়রন অক্সাইডস থাকে সেই কারণে, ফেরিক অক্সাইডস থাকে। নেক্সট, which atmospheric gas plays the dominant role maintaining Earth's heat balance? হিট ব্যালেন্স মেনটেন করার জন্য কোন গ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে? এটা কিন্তু আমি তোমাদের ক্লাসে পড়িয়েছি। এই যে জায়গাটা দেখো, হিট ব্যালেন্স মেনটেন কে করে, যদিও তার পরিমাণ আমাদের ইয়েতে খুব কম, অত্যন্ত কম, কিন্তু হিট ব্যালেন্স মেনটেন করার জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এখানে দুটো গ্যাসের কথা আমরা বলতে পারি, কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে ওয়াটার ভেপার, রাইট? এবার এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুব কম এবং ওয়াটার ভেপারের পরিমাণ কিন্তু মোটামুটি তার তুলনায় বেশি, রাইট? আমরা যদি দেখি তাহলে এই ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হিসাবে আর্থের যে টেম্পারেচারের এটাকে কনভার্সন করে বা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে ওয়াটার ভেপার, এটা আমরা বলতে পারি। তবে অ্যাট দ্য সেম টাইম কার্বন ডাই অক্সাইডও কিন্তু টেম্পারেচার অ্যাবজর্পশানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনে রাখবে, টেম্পারেচারের অ্যাবজর্পশন যদি না হতো, আমাদের কার্বন ডাই অক্সাইড বায়ুতে না থাকলে যদি টেম্পারেচারকে ট্র্যাপ না করতো, তাহলে পরে যে প্রবলেমটা হতো সেটা হচ্ছে এই জায়গাতে আমাদের যে উষ্ণতার মান সেটা কিন্তু অত্যন্ত কম হয়ে যেত, এবং যেটা অ্যাপ্রক্সিমেট বলা হয় যে এই উষ্ণতা প্রায় -18 ডিগ্রি সেন্টিগ্রেডেও চলে যেতে পারতো, এটা অ্যাভারেজ বলা হয়, -18 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তো এটা প্রত্যেকে মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেনে যাব। দ্য ইন্ডিয়ান মিনারেল বেল্ট রিচেস্ট ইন ম্যাঙ্গানিজ ওর স্ট্রেচেস বিটুইন, তাহলে কোথায় আমরা ম্যাঙ্গানিজের যে আকরিক, এই ম্যাঙ্গানিজের আকরিক কোন জায়গাটাতে সব থেকে ভালো পরিমাণে পাওয়া যায়, কোন অঞ্চলের মধ্যে আমরা সব থেকে বেশি পরিমাণে সব থেকে ভালো পরিমাণে পাই? দেখো, এই যে বালাঘাট চিন্দওয়াড়া অঞ্চল এটা সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বালাঘাট অঞ্চল হচ্ছে এমপি এবং এই নাগপুর এটা হচ্ছে মহারাষ্ট্রের অঞ্চল। সো এই যে জায়গাটা, এই পার্টিকুলার অঞ্চলটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই বালাঘাট নাগপুর অঞ্চল। গুজরাট, মহারাষ্ট্র, এই দিকটা হচ্ছে মধ্যপ্রদেশের অঞ্চল। ফলে এই যে এই দিকের যে জোনটা আমরা পাবো বালাঘাট এবং নাগপুর অঞ্চল যেটা রয়েছে, সেই জায়গাটা এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ। নেক্সট, দ্য ফিজিওগ্রাফিক বাউন্ডারি বিটুইন দ্য ডেকান প্লেটু অ্যান্ড দ্য নর্দার্ন প্লেন ইজ মার্কড বাই, উত্তরের সমভূমি অঞ্চল এবং দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল, এদের মধ্যে ফিজিওগ্রাফিক বাউন্ডারি কোনটা, বা ফিজিক্যাল বাউন্ডারি হিসাবে আমরা কার কথা উল্লেখ করতে পারি, এটা জিজ্ঞাসা করেছে। সো এক্ষেত্রে দেখো, এই যে ফিজিক্যাল বাউন্ডারির কথা বলা হচ্ছে, ডেফিনেটলি বিন্দিয়ান স্ক্র্যাপ যে অঞ্চলটা বা বিন্ধ্য পার্বত্য অঞ্চল, এই বিন্ধ্য পার্বত্য অঞ্চলকে বলা হয়। বিন্ধ্য পার্বত্য অঞ্চল জেনারেলি উত্তর এবং দক্ষিণ ভারতের মধ্যে ভাগও করেছে বলে উল্লেখ করা হয়, এবং স্বাভাবিকভাবে আমাদের যে দুটি গুরুত্বপূর্ণ ফিজিওগ্রাফিক ডিভিশন আমি এখানে দেখাবো, একদিকে উত্তর ভারতের সমভূমি অঞ্চল রয়েছে এবং একদিকে আমাদের দাক্ষিণাত্য মালভূমি রয়েছে। এই যে জায়গাটা,
এটা হচ্ছে বিন্ধ্যাঞ্চল, তার দক্ষিণ আমরা পাবো সাতপুরা অঞ্চল। এই বিন্ধ্য সাতপুরা অ্যাপ্রক্স এরকমভাবে রয়েছে। তাহলে উত্তর দিকের এই যে অংশটা রয়েছে, এই যে অংশটা, এটা হচ্ছে প্লেন রিজিয়ন, এটা হচ্ছে ডেকান রিজিয়ন। এটা শুধুমাত্র কিন্তু আমি ডেকান দেখালাম, বাকি যে অংশটা রয়েছে অর্থাৎ সেন্ট্রাল আপল্যান্ড যেটা, সেটাও কিন্তু মালভূমি অঞ্চলের মধ্যে পড়ে। ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেনে যাব। তার আগে একবার তোমাদের সাথে আলোচনা করে নেওয়া যে ভিশন ডাব্লিউবিসিএস এর তরফ থেকে 2024 সালে ডাব্লিউবিসিএস মেন্সকে টার্গেট করে একটি মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে। সেখানে তোমরা এই সমস্ত ফিচার্সগুলি পাচ্ছ, দেখে নাও। অনলাইন পিডিএফ মেটেরিয়াল পাচ্ছ, ডেইলি এডিটোরিয়াল পাচ্ছ টেলিগ্রাম গ্রুপে, কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ পাচ্ছ এবং প্রিভিয়াস ইয়ার সলিউশন করা পেপার, সলভ করা পেপার তোমরা পাচ্ছ। যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে নিও, নাম্বার ডেসক্রিপশনে উল্লেখ করা আছে। Now we will move to the next question, question number 16. The highest population density according to census 2011 was recorded in, সব থেকে বেশি ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি মানে টোটাল কত এরিয়া রয়েছে, টোটাল কত পপুলেশন রয়েছে, it is in Bihar, then comes West Bengal. Next question number 17. Consider the following statements regarding the Himalayan physiography. The Shivalik range is mainly composed of unconsolidated sediment deposited during Miocene and Pleistocene period. Miocene to Pleistocene period, ekdom thik, Miocene to Pleistocene period. The Greater Himalaya consists predominantly of highly metamorphosed crystalline rock. And next, Karewas of Kashmir are fluvio-glacial deposit famous for saffron cultivation. এখানে যে তিনটি স্টেটমেন্ট দেওয়া আছে, এই তিনটি স্টেটমেন্টকে আমাকে ডিকোড করতে হবে। সো লেটস স্টার্ট। এই যে শিবালিক রেঞ্জ, এটা সার্দার্ন মোস্ট রেঞ্জ এবং ইয়ঙ্গার, ফলে আমরা স্যান্ড, গ্রাভেল এগুলো পাই এবং যেটা জেনারেলি আমরা পাচ্ছি মিওসিন থেকে প্লিস্টোসিন, এই টাইম পিরিয়ডের মধ্যে গড়ে উঠেছে, এটা ঠিক স্টেটমেন্ট। গ্রেটার হিমালয়া মূলত আমরা এখানে বিভিন্ন মেটামরফোসড রকের দ্বারা গঠন হতে দেখছি। গ্রেটার হিমালয়, এই যে গ্রেটার হিমালয় রিজিয়ন, ঠিক আছে, এটা হিমালয়ের যে কোর অ্যাক্সিস বা অক্ষ, এই কোর অ্যাক্সিস ফর্ম করে এবং গ্রেটার হিমালয় এদের মধ্যে তুলনামূলক পুরানো। 3 নম্বর স্টেটমেন্টে বলা হচ্ছে যে কারেওয়া, এটা হচ্ছে ফ্লুভিও গ্লেসিয়াল ডিপোজিট, একদমই তাই। এই যে ফ্লুভিও গ্লেসিয়াল ডিপোজিট, এটাকে আমরা বলে থাকি ল্যাকাস্ট্রাইন গ্লেসিয়েটেড ডিপোজিট, ঠিক আছে, এটাকে আমরা ল্যাকাস্ট্রাইন গ্লেসিয়েটেড ডিপোজিট বলছি, যেটা স্যাফরন কাল্টিভেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর স্টেটমেন্ট ঠিক। 4 নম্বর, দ্য লেসার হিমালয়াস আর স্ট্রাকচারালি ইয়ঙ্গার দেন দ্য গ্রেটার হিমালয়া, একদম ঠিক, কারণ লেসার হিমালয় গ্রেটার হিমালয়ের পরে উৎপত্তি লাভ করেছে। প্রথমে গ্রেটার হিমালয়, তারপর মিডিল বা লেসার হিমালয় এবং তারপর আমরা পাচ্ছি শিবালিক হিমালয়। এই জায়গাটা, ওকে। সো কারেক্ট আনসার উইল বি অল অফ দ্য অ্যাবভ। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 18। হুইচ উইন্ড সিস্টেম ইজ রেসপন্সিবল ফর দ্য প্রেসিপিটেশন ইন নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া ডিউরিং জানুয়ারি ফেব্রুয়ারি মান্থ? জানুয়ারি ফেব্রুয়ারি মাসে উত্তর পশ্চিম ভারতে, দেখো যেহেতু বলা হচ্ছে তার মানে এটা হচ্ছে উইন্টার সিস্টেম বা উইন্টার তার কথা বলছে। এবং উইন্টার সিস্টেমে আমাদের ভারতবর্ষে দু জায়গাতে মেনলি বৃষ্টিপাত হয়ে থাকে। আমরা যদি দেখি দু জায়গাতেই বৃষ্টিপাতটা হওয়ার কারণ কি, একটা জায়গা হচ্ছে উত্তর পশ্চিম ভারত, যেটা প্রশ্নে তো অলরেডি উল্লেখ পেয়ে গেলে। আর একটা জায়গা কি আছে স্যার, আর একটা জায়গা হচ্ছে এই জায়গাটাতে, আমি মার্ক করে দিচ্ছি, জাস্ট এ মিনিট। এই জায়গাটাতে কিছু বৃষ্টিপাত হয় এরকমভাবে, আর এই জায়গাটাতে কিছু বৃষ্টিপাত হয়। এই দুটোর মধ্যে, এই দুটি জায়গার মধ্যে সবথেকে স্পেসিফিক যে বিষয়টা উল্লেখ করার মতো বিষয়, সেটা হচ্ছে কারণ। আমরা কারণ হিসাবে কি পাবো বলতো?
এই জায়গাতে আমরা কারণ হিসেবে যেটা পাবো, আমাদের এই জায়গাটাতে এই যে পার্টিকুলার অঞ্চলটা, এটাতে কেন হচ্ছে না, এই পার্টিকুলার অঞ্চলটাতে আমরা দেখছি বেসিক্যালি তামিলনাড়ু অঞ্চল, এবং এইটা হওয়ার পিছনে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ যেটা পার্টিকুলারলি মনে রাখবে, এই জায়গাতে আমরা লক্ষ্য করব মানে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু, যেটা এই প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু তার কারণে হচ্ছে, আই রিপিট, রিট্রিট অফ মনসুনের জন্য হচ্ছে। আর এই যে জায়গাটা, এটা কিসের জন্য, ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে হচ্ছে। তাহলে এখানে আমার আনসার কি হবে, অবভিয়াসলি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, দ্য ফিজিওগ্রাফিক এক্সপ্রেশন দোয়াব রিপ্রেজেন্ট। দেখো এই যে দোয়াব অঞ্চল বা দোয়াব বলতে আমরা জেনারেলি কি বুঝি, দোয়াব মানে হচ্ছে দো আব, দো মিনস টু, আর আব মানে হচ্ছে রিভার। দোয়াব মানে ল্যান্ড বিটুইন টু রিভার। দোয়াব মানে হচ্ছে ল্যান্ড বিটুইন টু রিভার, দুটো নদীর মাঝখানের অংশকে আমরা দোয়াব অঞ্চল বলে থাকি। ওকে, সো এইটাকে মাথায় রাখবে। এবার এখানে কি বলা হচ্ছে, অপশন বিতে দেখো ডাইরেক্টলি উল্লেখ করা হচ্ছে ল্যান্ড বিটুইন টু রিভার। যেমন আমাদের পাঞ্জাব যে অঞ্চল, তাহলে পাঞ্জাব অঞ্চলেও আমরা এরকম পাই, পাঞ্জাব হরিয়ানা এই যে অঞ্চলটা, পাঞ্জাব নামটা হয়েছে পঞ্চ অব থেকে। আমাদের সিন্ধু নদীর ক্ষেত্রে যে ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, শতদ্রু রয়েছে, তাদের দ্বারা আমরা কিন্তু মোট 5টা দোয়াব অঞ্চল ওই পার্টিকুলার অঞ্চলের ক্ষেত্রে মানে ওই পার্টিকুলার জায়গাতে পেয়ে থাকি। ওকে, নেক্সট, which sector contributes the largest share to India's gross value added in recent year? অর্থাৎ গ্রস ভ্যালু অ্যাডেড এই যে সেগমেন্টটা রয়েছে ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে, এই গ্রস ভ্যালু অ্যাডেড মানে একটা অর্থ বছরে কত টাকা বিভিন্ন সেক্টর থেকে অ্যাড হচ্ছে, এবং সেই সেক্টরগুলি থেকে ম্যাক্সিমাম কোন সেক্টর আমাদের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জিডিপির ক্ষেত্রে, সেটা কি, সেটা হচ্ছে এগ্রিকালচারেরটা আমি লিখে দিচ্ছি, প্রায় 15 থেকে 18। ওকে, which mountain range act as a climatic boundary বা divide between the Arabian Sea and Bay of Bengal monsoon stream? তাহলে বে অফ বেঙ্গল এবং মনসুনের মানে আমাদের যে আরব সাগরের মৌসুমি বায়ুর যে শাখা রয়েছে, সেটাকে কে আলাদা করছে, কার দ্বারা সেটা আলাদা হচ্ছে? তো স্বাভাবিকভাবে ওয়েস্টার্ন ঘাট আমরা দেখতে পাই, কারণ এই যে ভাগটা হয়ে যাচ্ছে, এই ভাগটা ওয়েস্টার্ন ঘাট না থাকলে এটা একই রকমভাবে যেতে পারতো, বে অফ বেঙ্গল দিয়ে না যাওয়ার প্রয়োজন ছিল, হয়তো এই রকম জায়গা দিয়ে বেরিয়ে যেতে পারতো, তাই তো? তাহলে এটা জেনারেলি পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের উপস্থিতি এটাকে ডিভাইড করছে। নেক্সট, দ্য মিশন অমৃত ধারোহার লঞ্চড ইন 2023 ফোকাসেস প্রাইমারিলি অন। মিশন অমৃত ধারোহার মূলত কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, কোন বিষয়ে এটার দ্বারা উল্লেখ করা হয়েছে? রিভার ইন্টারলিঙ্কিং, কোস্টাল ইরোশন ম্যানেজমেন্ট, ডেজার্ট রিক্লেমাইটেশন, না তোমার বায়োডাইভার্সিটি কনজারভেশন? মূলত 2023-24 এই যে প্রোগ্রাম মিশন ধারোহার, বায়োডাইভার্সিটি। ওকে, প্রধান লক্ষ্য ছিল স্পেসিফিক্যালি কি? প্রধান লক্ষ্য ছিল ওয়েটল্যান্ড কনজারভেশন, এবং এই ওয়েটল্যান্ড কনজারভেশনের সাথে আর একটা বিষয় মনে রাখবে, রামসার সাইট। নেক্সট, উইচ রিভার হ্যাজ দ্য লার্জেস্ট ক্যাচমেন্ট এরিয়া অ্যামং দ্য পেনিনসুলার রিভার? পেনিনসুলার রিভারের মধ্যে বৃহত্তম অঞ্চল নিয়ে প্রবাহিত হচ্ছে কোন নদী? একদম ডাইরেক্ট বেসিক লেভেলের কোয়েশ্চেন। দেখো আমি কোয়েশ্চেনগুলো কিন্তু এবার একদম পরীক্ষামুখী করে যদি দেখি, এরকম প্রশ্ন কিন্তু পাচ্ছি, তাই তো? তাহলে তোমরা অনেকে বলছিলে যে খুব হাই লেভেল কোয়েশ্চেন হয়ে যাচ্ছে স্যার, তো দেখো আমি সেই কারণে কিছু এরকম প্রশ্নও রাখছি। এক্ষেত্রে টোটাল
যদি আমরা নদী ব্যবস্থার ক্ষেত্রে দেখি, গোদাবরী উইল বি দ্য হাইয়েস্ট অ্যান্ড ইট ইজ দ্য লংগেস্ট অলসো। কিলোমিটার। বৃহগঙ্গা, গঙ্গা অফ সাউথ এই নামেও পরিচিত। নেক্সট কোয়েশ্চেনে যাব। দ্য কনসেপ্ট অফ গ্রিন জিডিপি ইজ বেসড অন দ্য ইনক্লুশন অফ। গ্রিন জিডিপি মানে কি না, আমরা জিডিপিতে কি বুঝি? উৎপাদন ক্ষেত্রের কথা বলা হয় যে একটা অর্থ বছরে কোনো একটা দেশে বা কোনো একটা ইকোনমিতে সার্ভিস এবং ম্যানুফ্যাকচারিং থেকে যে উৎপাদন হলো সেটাকে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে জিডিপি পাওয়া যায়। এবার আমি জিডিপির সাথে যখনই এনভায়রনমেন্টাল কস্টকে অ্যাসেস করব, অর্থাৎ কতটা পরিমাণে পরিবেশের ক্ষতি হচ্ছে সেটাকে আমি বাদ দেওয়ার চেষ্টা করব, যে যাতে করে আমার গ্রিন ডেভেলপমেন্ট পসিবল হয়, তখন তাকে আমি কি বলবো? তখন তাকে আমি বলবো গ্রিন জিডিপি। এটার কারণ কি? পরিবেশের গুরুত্বকে বজায় রাখা এবং পরিবেশ সম্পর্কে মানুষের সচেতন হওয়া। নাহলে আমি প্রোডাকশন করছি, পরিবেশও দূষণ হচ্ছে, তাতে তো কোনো লাভ নেই। আমাকে দেখতে হবে প্রোডাকশন আমি করছি, পরিবেশের দূষণটা যেন কম হয়, এই বিষয়টা, যাতে আমার গ্রোথটা অলওয়েজ শুড বি সাস্টেনেবল ইন নেচার, এই কারণে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট এক্সপ্যান্ডেড ইস্টওয়ার্ড হিস্টোরিক্যালি ডিউ টু। হিস্টোরিক্যালি যদি আমরা দেখি, আমাদের যে ডেজার্ট রিজন রয়েছে সেটা পূর্ব দিকে আসছে। এই যে আমরা ডেজার্টিফিকেশন বলে যে শব্দটা ব্যবহার করে থাকি, সামহাও এটাকে ডেজার্টিফিকেশনের সাথে কম্পেয়ার করা যেতে পারে। কিন্তু কেন আমি ডেজার্টিফিকেশনের কথা এখানে কেন বলবো, কী কারণে? মূলত যেহেতু হিস্টোরিক্যালি এটা উল্লেখ করেছে, তাহলে আমরা এখানে উল্লেখ করব রিভার ক্যাপচারের কথাটা। মূলত এই যে গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট রয়েছে, সরস্বতী নদী যেটা ছিল না, সেই সরস্বতী নদী দ্বারা প্রভাবিত ছিল। এবার আস্তে আস্তে এই সরস্বতী নদী শিফট করে যায়, রিভার ক্যাপচার হয়ে যায়, ফলে এই জায়গাতে এই সরস্বতী নদীর জলের যে প্রবাহটা সেটা মার্জ করে যায়। ফলে সরস্বতী নদীর যে প্রবাহটা ছিল, মানে ব্যাপারটাকে এরকমভাবে বোঝো, এইটা রাজস্থান তো, এরকম রাজস্থান, ফলে সরস্বতী নদীর এরকম যদি প্রবাহ ছিল, এটা আস্তে আস্তে এরকমভাবে কোর্স শিফট করতে করতে এই দিকের নদী প্রবাহের সাথে যুক্ত হয়ে যায়, এই দিকের নদী প্রবাহের সাথে যুক্ত হয়ে যায়। ফলে এই দিকে জলের পরিমাণ কমে যায়। আরাবল্লী পার্বত্য অঞ্চল এমনি অবস্থান করছে, তাহলে আরাবল্লীর পশ্চিম দিকে বৃষ্টিপাত তুলনামূলক কম হয়, আমরা জানি। এই কারণে আমরা এটাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এটা আমি বলতে পারতাম যে ওভারগ্রেজিং অ্যান্ড ডিফরেস্টেশন, কিন্তু দেখো এই যেখানে হিস্টোরিক্যালি শব্দটা ব্যবহার করা হয়েছে, সেই কারণে আমি রিভার ক্যাপচারের বিষয়টা, রিভার ক্যাপচারের যে ব্যাপক একটা প্রভাব, সেটাকে আমি এখানে তুলে ধরলাম। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাব। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া। ওকে, দ্য নর্মদা অ্যান্ড তাপ্তি রিভার ফ্লো থ্রু স্ট্রাকচারালি কন্ট্রোল রিফ্ট ভ্যালি। গ্রস্ত উপত্যকা অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে, একদম ঠিক। আমরা যদি দেখি বিন্ধ্য এবং সাতপুরা পাবো। এক মিনিট, আমি এটা জাস্ট এঁকে দিই। ঠিক যেভাবে আঁকছি তোমরা এটা এরকমভাবে বুঝবে, কেমন? এই যে আমি তিনটে এখানে পাহাড়ের মতো অংশ আঁকলাম, মানে কি কি তারা? তারা হচ্ছে বিন্ধ্য, সাতপুরা এবং অজন্তা, ঠিক আছে। এটা হচ্ছে বিন্ধ্য, এটা উত্তর থেকে দক্ষিণে, এটা হচ্ছে সাতপুরা, এটা হচ্ছে অজন্তা, এবং এদের মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে, বিন্ধ্য সাতপুরা মাঝখান দিয়ে নর্মদা, আর সাতপুরা অজন্তার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তাপি। তাহলে এই যে প্রথম যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, দ্য ফার্স্ট স্টেটমেন্ট ইজ কারেক্ট, নো ডাউট। The first statement given is correct. The Godavari river has the largest drainage basin among all the peninsular river. আমরা একটু আগে একটা প্রশ্ন আলোচনা করলাম। The Mahanadi delta is older than Godavari Krishna delta. এই কৃষ্ণা গোদাবরী ডেল্টার থেকে মহানদী নদীর যে বদ্বীপ রয়েছে এটা পুরনো বলা হচ্ছে। এই স্টেটমেন্টটা তোমাদের কাছে ডিফিকাল্ট মনে হতে পারে, অ্যান্ড ইট ইজ ডিফিকাল্ট, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে এটা একটুখানি ডিফিকাল্ট তো অবশ্যই।
ওকে, সো স্টেট নম্বর যে স্টেটমেন্টটা আছে, তাহলে মহানদীর ক্ষেত্রে আমরা এটা মোটামুটি বলতেই পারি, সেটা ঠিক কথা। অ্যান্ড ওয়েস্ট ফ্লোয়িং রিভার পেনিনসুলার জেনারেলি পৌজেস লার্জার ড্রেনেজ বেসিন, কখনো না। ওয়েস্ট ফ্লোয়িং রিভার আমরা নর্মদা পাই, সে কি লার্জার ড্রেনেজ বেসিন তৈরি করতে পেরেছে? না, সে লার্জার ড্রেনেজ বেসিন তৈরি করতে পারবে না। পূর্ব দিকে অনেকটা পথ অতিক্রম করছে, অনেকটা ক্ষয় করছে, তাহলে অনেকটা সঞ্চয় হবে, অনেক নদী এসে মিলবে, সেই কারণে পূর্ব দিকটাতে হবে। সো কারেক্ট আনসার 1, 2, 3। নেক্সট, হুইচ এনভায়রনমেন্টাল কনসার্ন লেড টু প্রজেক্ট ক্রোকোডাইল ইন ইন্ডিয়া? প্রজেক্ট ক্রোকোডাইল কোন ধরনের ক্ষেত্রে আমরা দেখে থাকি? না, মূলত কুমিরকে সংরক্ষণ করার যে প্রক্রিয়া, বায়োস্ফিয়ার রিজার্ভ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম 1971 থেকে আমরা পাচ্ছি। এবং এইটা কি কারণে এতখানি প্রয়োজন হয়ে পড়লো? না, এই যে হ্যাবিট্যাট লস, স্পেসিফিক্যালি ওয়েটল্যান্ড এরিয়াগুলোতে, এই ওয়েটল্যান্ড এরিয়াগুলোতে হ্যাবিট্যাট লসের কারণে কুমিরের ক্ষেত্রে থাকার সমস্যা, ফলে কুমিরকে সংরক্ষণ করার কথা বলা হয়। এবং অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু কুমিরের পোচিংও হয়, মানে কুমিরের স্কিন খুব বেশি দামে বিক্রি হয়, কুমিরের হাড়ও বিক্রি হয়, সেই কারণে আমরা এই জিনিসটাকে বলতে পারি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 28 বলা হচ্ছে, দ্য অনসেট অফ মনসুন ওভার কেরল ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য নর্থওয়ার্ড শিফট অফ ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। একদম ঠিক, আমরা এটাকে জানি NITCZ হিসাবে, সূর্যের উত্তরায়ণের সাথে সাথে যেহেতু মানে চাপের পরিমাণটা ডিফারেন্সিয়েট হয়, সেই কারণে এটা আমরা দেখতে পাই, ঠিক কথা। দ্য সোমালি জেট ডেভেলপস প্রাইমারিলি বিকজ অফ দ্য প্রেসার গ্রেডিয়েন্ট বিটুইন দ্য ম্যাসকারিন হাই অ্যান্ড থার্মাল লো ওভার নর্থ ওয়েস্ট ইন্ডিয়া। নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে ম্যাসকারিন হাই এবং যে থার্মাল লো অবস্থা তৈরি হয় উত্তর ভারতের জন্য, সেই কারণে আমরা দেখতে পাই। এবার দেখতে হবে উত্তর ভারতে কি তাই হয়। ওকে, সো এই জায়গাটা আমরা দেখব। এই ম্যাসকারিন হাই মানে ইন্ডিয়ান ওশানের যে হাই রিজন, সেটার কথা বলা হচ্ছে। এল নিনো ইভেন্ট অলওয়েজ রেজাল্ট ড্রট কন্ডিশন ওভার ইন্ডিয়া ডিউরিং লা নিনা ইয়ার, ইন্ডিয়া জেনারেলি এক্সপিরিয়েন্স অ্যাবভ নর্মাল মনসুন রেনফল। সো আমরা যদি প্রত্যেকটা স্টেটমেন্টকে এবার ডিকোড করি, প্রথম স্টেটমেন্টটা একদম ঠিক কথা। দ্বিতীয় স্টেটমেন্টে সোমালি জেটের কথা বলা হচ্ছে, এবং এই সোমালি জেটের সাথে সাথে সাউথ ইন্ডিয়ান ওশানে যে হাই প্রেসার হয় সেটা ডেফিনেটলি ঠিক কথা, তবেই মৌসুমি বায়ু প্রবাহিত হতে পারে। এল নিনো অলওয়েজ ড্রট কন্ডিশন তৈরি করে, এটা ঠিক কথা নয়, জেনারেলি তৈরি করে, বাট নট অলওয়েজ। আর লা নিনা হলে, যখন লা নিনার মতো পরিস্থিতি তৈরি হয়, তখন স্বাভাবিকভাবে নর্মালের থেকে বেশি বৃষ্টিপাত হয়। সো 1, 2 এবং 4 কারেক্ট আনসার। পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 29। দ্য কোঙ্কন কোস্ট এক্সিবিটস রিয়া কোস্ট লাইন ডিউ টু সাবমার্জেন্স অফ রিভার ভ্যালি। আচ্ছা, এবার এই যে কোস্ট লাইনের ক্লাসিফিকেশন, আমরা বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন পাই, রিয়া কোস্ট লাইন, ডালমেসিয়ান কোস্ট লাইন, এরকম বিভিন্ন ধরনের কোস্ট লাইনের টাইপ আমরা পেয়ে থাকি, আমি আসছি। ওকে, সো মূলত রিয়া কোস্ট লাইন কখন হয়? না, সাবমার্জেন্সের ফলে তৈরি হয়, এবং কোঙ্কন কোস্টাল রিজিয়ন সাবমার্জেন্সের ফলে তৈরি হয়, যেটা আমরা জানি মহারাষ্ট্র গোয়ার যে অঞ্চল, যে কারণে দেখবে আমরা অনেক সময় এটাও বলে থাকি যে দ্বারকা সিটি সমুদ্রের তলদেশে চলে গেছে, যেটা গুজরাট উপকূলে ছিল, এই যে জায়গাটা, এটা ঠিক কথা। নাম্বার 2, আমরা যদি দেখি করমন্ডল কোস্টাল রিজিয়ন রিসিভস সিগনিফিকেন্ট পোর্শন অফ অ্যানুয়াল রেনফল ডিউরিং দ্য রিট্রিটিং মনসুন, এটা একদম ঠিক কথা। ভারতবর্ষে সবথেকে বেশি বৃষ্টিপাত শীতকাল এখানেই হয়। চিল্কা লেক হ্যাজ বিন ফর্মড মেনলি বাই কোরাল রিফ ডিপোজিশন। চিল্কা লেকের ক্ষেত্রে কোরাল রিফ ফর্মেশনের কথা বলা হচ্ছে। চিল্কা রিফ কিন্তু কোরাল রিফ ফর্মেশন না, এটা মেনলি স্যান্ড বার, বালির বাঁধের দ্বারা তৈরি হয়েছে, স্পিট বলা যেতে পারে। পুলিকট লেক ইজ সেপারেটেড ফ্রম বে অফ বেঙ্গল বাই শ্রীহরিকোটা আইল্যান্ড, একদমই তাই। শ্রীহরিকোটা আইল্যান্ড অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু নিয়ে বিতর্কিত অঞ্চল পুলিকট লেক। সো কারেক্ট আনসার 1, 2 এবং 4 আমরা উল্লেখ করতে পারি, 1, 2 এবং 4কে কারেক্ট আনসার হিসাবে। নেক্সট কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেনে যাব। হুইচ মিনারেল বেল্ট অফ ইন্ডিয়া ইজ নোন অ্যাজ রুর অফ ইন্ডিয়া? রুর অফ ইন্ডিয়া আমরা কাকে বলে থাকি? সো ডেফিনেটলি এটা আমরা ছোটনাগপুর প্লেটু রিজিয়নকে রুর অফ ইন্ডিয়া বলে থাকি। এবং বাণিজ্য ক্ষেত্র বললে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি বলা হয় দুর্গাপুর। অলরাইট, সো এই ছিল আজকের 30টা কোয়েশ্চেনের সেট। আশা করব তোমাদের কাজে লাগবে, অ্যান্ড তোমরা অবভিয়াসলি তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লাগছে। সো আগামীতে আমরা আরও প্রশ্ন নিয়ে আলোচনা করব। টিল দেন স্টে টিউনড, টাটা।